আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমরা আজকে বাংলাদেশের কোথায় বসবাস করছি? কোন দেশে বসবাস করছি? আমরা কি জাতি হিসাবে এতটাই অসভ্য হয়ে গিয়েছি? আমরা কি জাতি হিসাবে এতটাই নিচে গিয়ে নেমে গিয়েছি যে একজন নারীকে ধর্ষণ করে, বিভস্ত্র করে তার ছবি এইভাবে ভাইরাল করে দেওয়া হচ্ছে? শেখ হাসিনার কিন্তু পিতৃ পরিচয় ছিল, আপনাদের কিন্তু পিতৃ পরিচয় নেই। আপনাদের পিতৃ পরিচয় গুছান, আপনাদেরও কিন্তু এই দেশ থেকে চলে যাইতে হবে। আপনাদের মা বাপের পাসপোর্ট করুন, আপনাদের পরিবারের সকলের পাসপোর্ট করুন, বংশের সকলের পাসপোর্ট করুন, নইলে আপনাদের কিন্তু ছাড় হবে না। ৭১-এর ৫২-এর একটা মবের রাজ্য বাংলাদেশকে দিনে দিনে নারী শূন্য, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শূন্য করার মেটিকুলাস ডিজাইনের দিকে হাঁটছে। গত প্রায় ১১ মাসের বানের পানির মতো ঘটে যাওয়া অসংখ্য ঘটনা এমন প্রশ্ন এবং আতঙ্ক জন্ম দিচ্ছে আমাদের মধ্যে। পুলিশ সদর দপ্তরের যে তথ্য তা বিশ্লেষণ করে আমরা দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকার আমলের চেয়ে ডক্টর ইউনূসের শাসনামলে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে ২৭% বেশি। বাংলাদেশের বড় ভুল, এই ভুলটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই বিষয়গুলোই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাকে উৎখাতের ১ বছর পূর্তির মুখে বাংলাদেশ এখনো রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে হাঁটছে। গত আগস্টে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এখনো তা বাস্তবায়নের পথ অধরা এবং কঠিন। সরকার যেটা বোঝা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে এই যে আওয়ামী লীগের যেসব নেতা আছেন, হেভিওয়েট নেতা শেখ হাসিনা সহ, তাদেরকে একটা রায়ের মধ্যে নিয়ে আসবে যাতে তারা নির্বাচনে অযোগ্য হন। ইন দ্য মিন টাইম তারা রিফাইন্ড আওয়ামী লীগ, বিকল্প আওয়ামী লীগ তৈরি করবে গোয়েন্দা সংস্থা দিয়ে। অর্থাৎ একটা ব্যালেন্স তৈরি করবে যে ঠিক আছে আওয়ামী লীগ থাকুক কিন্তু শেখ হাসিনা বা শেখ পরিবার মাইনাস। তবে যতই মাইনাস করুক, মূল আওয়ামী লীগ হিসাবে কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগই থাকবে। কারণ শেখ হাসিনা যতই সমালোচিত হন, এখনো তিনি তার দলে আনপ্যারালাল লিডার। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা প্রহসন হবে কিনা, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এখন ধারণা করা হচ্ছে যে জাপা 14 দলকে সরকার হয়তো নির্বাচনে রাখতে পারে। আওয়ামী লীগকে রাখলেও সেটা হাসিনাবিহীন আওয়ামী লীগকে রাখবে, নতুন আওয়ামী লীগ। কারণ সবার ভয় একটা যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে কিনা, এবং সবার টার্গেট একটাই, সরকার বা যেসব দল এখন মাঠে আছে তাদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ ফেরাও। তারপরও যতই বাধা থাকুক, আওয়ামী লীগ যে কোনো ভাবে যদি নির্বাচন করতে পারে তাহলে তারা প্রধান বিরোধী দল থাকবে, এটাও নিশ্চিত। এমন অনেক এলাকা আছে আমাদের দেশে এখনো যেখানে আওয়ামী লীগের নামে যদি একটা কলা গাছ দাঁড়ায়, সেও পাশ করে আসবে। আওয়ামী লীগের দল হিসেবে তাদের এত জোর আছে। তবে আওয়ামী লীগ নির্বাচনে সরকার তাকে রাখুক আর নাই থাকুক, নির্বাচন হলেই কিন্তু আওয়ামী লীগের লাভ। এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ, কারণ তার রাজনীতিতে ইন করার একটা পথ তৈরি হবে, এবং এই পথ তৈরি করবে বিরোধীরাই। আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র হিসেবে ইলেকশন করবে, সেটা তো আর গভর্নমেন্ট ফিরাইতে পারবে না। সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ ইন করবে, অর্থাৎ নির্বাচন প্রহসন হলেও আওয়ামী লীগের। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বড় ভুল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা নিউট্রাল নিরপেক্ষ জায়গা থেকে যদি বলি, এবং একদম দলীয় মানুষ যারা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল করেন, বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, তারাও স্বীকার করবেন, তারাও বলতে বাধ্য হবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আপনার সরকারের এক্সিকিউটিভ অর্ডারের বলে নির্বাচন কমিশন এটিকে অস্ত্র হিসেবে নিয়ে নির্বাচন কমিশনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কার্যক্রম নিষিদ্ধের সুবাদে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। এতে করে কি হলো, বিভিন্ন জনমত জরিপে যেগুলো উঠে এসেছে যে এখনো পর্যন্ত এত ম্যাসাকার ঘটেছে, আওয়ামী লীগের সময়ে দুঃশাসন হয়েছে, এত দুঃশাসন, এত অনিয়ম, এত দুর্বৃত্তপনার পরেও আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। কোনো কোনো জরিপে 40-50% সমর্থনের কথাও উঠে আসে। সেই জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন মানে অর্ধেক বাংলাদেশকে নিষিদ্ধ করলেন। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটি একটি বড় ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভুলটা না করে একটি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা বড় ধরনের সুযোগ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট,
পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে খ্যাতিমান পুরস্কার হচ্ছে নোবেল। সেই নোবেল পাবার পরে আর কোনো স্বীকৃতি পাবার কি দরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের? এই যে কদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে গেলেন একটা পুরস্কার নিতে, তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে। নোবেলের কাছে তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড কি কোনো কিছু? নাথিং। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, সারা পৃথিবীতে তার খ্যাতি সম্মান আছে, বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশের কাছেও তার যথেষ্ট সম্মান আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব মানুষের সম্মান অর্জন করতে পারলেন না। অর্জন করতে পারতেন। আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যদি তার উপরে কোনো দমন পীড়ন চালায়, অন্যায়ভাবে ধরে নিলাম যে অন্যায়ভাবে তার নামে মামলা দিয়েছিল, তাকে হেনস্থা করেছে, কিন্তু ডক্টর ইউনূসের এই জায়গাগুলো সংশোধনের সুযোগ ছিল, কিন্তু তিনি সংশোধন করলেন না। তিনি বরঞ্চ আরো সহিংসতার পথে হাঁটলেন। এই সহিংসতার পথে হাঁটাটাই কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বিপদ। আজকে আমরা যে দিন কথা বলছি সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের 86তম জন্মদিন। আজকে সব মানুষ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছে না। কেন পারছে না? ডক্টর মোহাম্মদ ইউনূস ব্লকে ভাগ হয়ে গেছেন। আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগের লোকজন খারাপ, কিন্তু দল আওয়ামী লীগ, সংগঠন আওয়ামী লীগ খারাপ নয়। আওয়ামী লীগের প্রচুর ভালো মানুষ আছে। সেই জায়গা থেকে আপনি তাদের কণ্ঠ রোধ করেছেন, ভালো কথা। আপনি 1 বছর প্রায় দায়িত্ব পালনের 1 বছর হতে যাবে এই 1 মাস পরেই। এই 1 বছরে কি অর্জন করেছেন বাংলাদেশে? আপনি যদি এই মুহূর্তে জাতির কাছে উপস্থাপন করেন যে আমি এই বিষয়গুলো অর্জন করেছি, আপনি কোনো জায়গায় কি কোনো ইতিবাচক কথা বলতে পারবেন? ইতিবাচক ধারায় বাংলাদেশ ফিরেছে সেটি বলতে পারবেন? কিংবা আপনি গণতন্ত্র উত্তরণের পথের কথা বলছেন, আপনি একটি দলকে বাদ দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথে হাঁটতে পারবেন? আপনি যদি ধরে নিন যে আপনি নির্বাচন দিয়ে দিলেন, নির্বাচন দিয়ে একটা নির্বাচন হয়ে গেল, কিন্তু এই নির্বাচনটি, ওই নির্বাচিত সরকারটি কি টেকসই হবে? হবে না। গণতন্ত্র উত্তরণের পথটা কি টেকসই হবে? হবে না। ধরুন একটি দল বা একটি জোট আগামীর সরকার গঠন করছে। এই সরকারটিকে শক্তিশালী করতে হলেও একটি শক্ত বিরোধী দল প্রয়োজন ছিল, এবং সেই ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, নিশ্চিতভাবেই ধরে নিন যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এবার, এবং যাওয়া উচিত নয়। আওয়ামী লীগ যদি আবারও রিপিট এত কিছুর পরেও এখনই ক্ষমতায় আসে, সেটি আরো বড় ভয়ানক কিছু হতে পারে। কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো পর্যন্ত ওত পেতে আছে। আওয়ামী লীগের ভালো লোকজন সমস্যার কোনো কারণ নেই, কিন্তু সমস্যা দুর্বৃত্তদের। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ডক্টর ইউনূসের শাসনামল বাংলাদেশের নারীদের জন্য সবচেয়ে খারাপ শাসনামল। গত মার্চ থেকে মে পর্যন্ত এই 3 মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬,২৩০টি। এর মধ্যে মার্চের সবচেয়ে কম ২,০৫৪টি, এপ্রিলে সেটি বেড়ে হয় ২,০৮৯টি। এর অর্থ হলো প্রতিদিন সারা দেশে কমপক্ষে ৯০টির মতো নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝার জন্য ২০২৪ সালে এই 3 মাসে নারী ও শিশু নির্যাতনের কতগুলো ঘটনা ঘটেছে তা জেনে নিই। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে ২০২৪ সালে, মানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে, মার্চ থেকে মে পর্যন্ত এই 3 মাসে ৪,৮৯৯টি ঘটনা ঘটেছিল। এর অর্থ হলো ডক্টর ইউনূসের শাসনামলে একই সময় 3 মাসে ১,৩৩১টি ঘটনা বেশি ঘটেছে। অর্থাৎ শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে বিগত সরকার আমলের চেয়ে কমপক্ষে দিনে গড়ে 15টির বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে। শতকরা হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে ২৭% বেশি নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। ডেটা ভিত্তিক কন্টেন্ট সাইট ডেটাফুলের সংবাদ বিজ্ঞপ্তিতে মে মাসের একটি পরিসংখ্যান দিয়ে জানানো হয়, এবছরের মে মাসে যেসব ঘটনার খবর প্রকাশিত হয়েছে তার 50.65% যৌন নিপীড়ন ও প্রাণঘাতীর ঘটনা। এর মধ্যে 98টি হত্যা আর 53টি ধর্ষণের ঘটনা ছিল। দলবদ্ধ ধর্ষণের ঘটনা ছিল 15টি। ঢাকায় সবচেয়ে বেশি 44টি সহিংসতার ঘটনা ঘটেছে, আর 20টি ঘটনা নিয়ে এরপরেই আছে চট্টগ্রাম। গত 9 মার্চ ডয়েচে ভেলে বাংলাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করে সেই প্রতিবেদনে বলা হয়, শিশু, গর্ভবতী নারী, বিশেষভাবে সক্ষম নারী কেউই রেহাই পাচ্ছে না যৌন নির্যাতন থেকে। তবে এসব পরিসংখ্যানের ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে গেছে কুমিল্লার মুরাদনগরের ঘটনাটি। সেখানে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর বিবস্ত্র ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত সারা দেশ। সনাতন ধর্মের ওই নারীর অভিযোগ,
প্রায় 15 দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তিনি। অভিযুক্ত ফজর আলী 26শে জুন রাত 10টার দিকে তার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষণ করেন। ফজর আলী বিএনপির রাজনীতিতে জড়িত বলে দাবি করেছে এলাকাবাসী। আবার ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে অতীতে তাকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও দেখা গেছে। 5ই আগস্টের পর রাতারাতি দলবদল করা এমন অনেকের দাপট দেখা যাচ্ছে দেশে। এমনকি কিংস পার্টি, এনসিপির অনেকেও অতীতে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। আজকের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পর ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন, কিন্তু তারা প্রকৃত ঘটনা না জেনে উল্টো নারীকেই দোষারোপ করে মারধর এবং সেই অবস্থায় ভিডিও ধারণ করেন। পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে ধর্ষণের শিকার। তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে হাসপাতালে পাঠান। তবে